লেখিকা মাস্টার স্বামী বনাম ফাঁকিবাজ বউ। ওয়েটার বিয়াইশা চাউচারি। পর্ব ৮। বিড়ালের বাচ্চার মিউ মিউ ডাকে লোকটির ঘোর কাটল। ঘোর কাটতেই সে খাঁচার দিকে তাকিয়ে আপনমনেই বিড়বিড় করে উঠল, সত্যিই তো, টিভিতে সাইকো লোকটা কিভাবে বিড়ালটাকে মারছিল। ভাবতেই খারাপ লাগছে গি। লোকটি তার মাউথ অর্গান হাতে নিল। একটু আগে সুরের মূর্ছনায় সে কতটা ওল্টপাল্ট আর ভয়ঙ্কর সব কল্পনা করছিল তা ভেবে নিজের মনেই হাসল। খাঁচার ভেতরে গুটিসুটি মেরে বসে থাকা বিড়ালছানাটির দিকে তাকিয়ে সে ধূর্ত হাসিতে বলল, তোমায় আমি তার জন্যই যত্নে লালন পালন করব। কারণ একদিন সেও তোমার মতো আমার এই খাঁচায় বন্দী হবে। তখন না হয় তোমরা দুটিতে মিলে আমার এই ঘরের শোভা বাড়াবে গু। লোকটার হাসিতে যেন বিষ মাখানো। সে পুনরায় বলল, কাব্যর কাছ থেকে তোমায় ছিনিয়ে নিতে আমায় যত দূর যেতে হয় আমি যাব। কাব্যকে তো প্রতিবার জিততে দেওয়া যায় না। রাতটা বেশ মায়াবী। কাব্য এখন সুইমিং পুলে সাঁতার কাটতে ব্যস্ত। আজ রাতে কেন জানি পানির সংস্পর্শে থাকতে ওর খুব ইচ্ছে করছিল। শ্যামবর্ণের শক্তপোক্ত শরীর, সিল্কি চুল আর সুগঠিত মাসেল, সব মিলিয়ে এক অদ্ভুত পৌরুষদীপ্ত আকর্ষণ। তার বুকের উপর থাকা কাটা দাগটি যেন সেই আকর্ষণকে আরও রহস্যময় করে তুলেছে। কাব্যর এই ভেজা শরীরটাকে অনেকক্ষণ ধরে কেউ একজন মন্ত্রমুগ্ধের মতো দেখছে। দূর থেকে অপলক তাকিয়ে থাকা সেই চোখের চাহনিতে যেন তৃষ্ণা মাখানো। হঠাৎ কাব্যর ফোনটা বেজে উঠল। বাবা ইলিয়াস শেখ ফোন করেছেন। কাব্য ভেজা শরীরে পুল থেকে উঠে একটু দূরে গিয়ে কথা বলতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে সাফা আড়াল থেকে বেরিয়ে আসে। সাফার সামনে ও কারোর ছায়ামূর্তিকে দেখে সাফার কলিজা যেন শুকিয়ে হাতে চলে আসার উপক্রম। তার সামনে স্বয়ং মিথি রহমান দাঁড়িয়ে। কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর ব্যাপার হল মিথির হাতের ওই স্টিলের কাটা চামচটা। সাফা ভয়ে কুকড়ে গিয়ে এক দৌড় দিল। সাফাকে দৌড়াতে দেখে মিথিও হাতে কাটা চামচ উঁচিয়ে তার পিছু নিল। সাফা চিৎকার করে বলছে, এ মেয়ে তো পাগল হয়ে গেছে। ওগো, কেউ বাঁচাও এই পাগলের হাত থেকে। মিথি দৌড়াতে দৌড়াতে দাঁত কিরমির করে বলল, ওই ছুরি দ্বারা আজকে তোর চোখ তুলে আমি মার্বেল খেলব। আমার ভাতারের দিকে নজর দিস, আজ হয় তোর একদিন, নয় আমার একদিন। সাফা প্রাণপণে দৌড়াতে গিয়ে সামনে ম্যানেজারকে পেয়ে তার পেছনে গিয়ে লুকাল। মিথি ম্যানেজারকে ধমক দিয়ে বলল, এ ম্যানেজার, সরুন তো সামনে থেকে। আজকে এই বয়রাকে বোঝাব মিথির পার্সোনাল ভাতারের দিকে কুদৃষ্টি দেওয়ার পরিণাম কি। ম্যানেজার মিথির হাতের রণংদেহী কাটা চামচ দেখে ভড়কে গেল। সে হাত জোর করে বলল, আম্মা গো, মাইরেন না। আমি মরলে আমার তিনটে বউ না খেয়ে মারা যাবে গু। মিথি অবাক হয়ে বলল। বুড়ো বয়সে ভাসে রঙিন বাতাসে। এই সুযোগে সাফা আবার দৌড় শুরু করল। মিথিও পিছু ছাড়ল না, ওই শেমরি দ্বারা কইলাম। অবস্থা ব্যক্তিক দেখে ম্যানেজার দ্রুত গিয়ে কাব্যকে খবর দিল, স্যার, সর্বনাশ হয়েছে। আপনার বউ সাফা ম্যাডামের পিছে কাটা চামচ নিয়ে তাড়া করছে। কাব্য মুহূর্তেই হতভম্ব হয়ে সাহিত্যকে ফোন করল। সাহিত্য আর কাব্য দুজনেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাল। ততক্ষণে মিথি সাফাকে ধরে ফেলেছে। মিথি বাঁকা হেসে বলল, আর কই পালাবি? আজকে আমার হাত থেকে তোর চোখকে স্বয়ং রিচার্ড কায়নাতো রক্ষা করতে পারবে না। সাফা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, এই রিচার্ডটা আবার কে? মিথি ধমক দিয়ে কাটা চামচটা সাফার চোখের সামনে ধরতেই কাব্য মাঝখানে এসে দাঁড়াল। কাব্যকে দেখে সাফা এবার নেকা কান্না শুরু করল, কাব্য ভাই, তোমার এই জঙ্গলি পাগলকে সামলাও। দেখো, ও আমাকে মারতে আসছে। বলতে বলতে সে কাব্যর কাঁধে হাত রাখল। এটা দেখা মাত্রই মিথির রাগ সপ্তমে চড়ল। সে কাটা চামচ দিয়ে আঘাত করতে যাবে, তার আগেই সাহিত্য ক্ষিপ্র হাতে চামচটা কেড়ে নিল। সাহিত্য হেসে বলল, আরে বোন আমার, এই তেলাপোকাকে আঘাত করে নিজের হাতের দাম কেন কমাচ্ছ? এসব কি তোমার ব্যক্তিত্বে যায়? কাব্য এবার গম্ভীর গলায় বলল, সিলেটে এসেও তোমাদের জন্য একটু শান্তি নেই। আজ আবার কি হয়েছে যে এভাবে দৌড়াদৌড়ি করছিলে? মিথি একদমে সব ঘটনা খুলে বলল। সব শুনে সাহিত্য এবার রাগে ফেটে পড়ল। সে কাব্যর দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমাকে একটু শিখিয়ে দাও তো, কিভাবে এক থাপ্পড়ে বয়রা বানানো যায়। আজকে এই বয়রাকে আমি কাঁচাই চিবিয়ে খাব। কথাটা বলেই সাহিত্য সাফাকে কাঁধে তুলে নিল। সাফা তো এবার সত্যিকারের ভয়ে কান্না শুরু করেছে। কাব্য আর মিথি কেবল হাঁ করে সাহিত্যের এই কাণ্ড দেখছিল। সাহিত্য সাফাকে একটি চেয়ারে বসিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে ফেল। সাফা অসহায় হয়ে ছটফট করতে করতে বারবার বলছিল, কি করছো ভাইয়া এসব? আমার বাঁধন খুলে দাও, না হলে কিন্তু আমি চিৎকার করব।
সাহিত্যের মুখে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল, যেন সে ভীষণ মজা পেয়েছে। সে তাচ্ছিল্যভরে বলল, চিৎকার করবি? কর। কে বারণ করেছে তোকে? হানিমুনে এসে যদি বউ মাঝরাতে চিৎকারই না করে, তবে আমি আর কেমন জামাই হলাম? কর চিৎকার, শালি। সাফা এবার সত্যিই প্রমাদ গুণ। সাহিত্য ধীরস্থিরভাবে নিজের শার্টের বোতামগুলো একে একে খুলতে লাগল। শার্টটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের সুগঠিত ফর্সা শরীর নিয়ে সাফার সামনে গিয়ে দাঁড়াতেই সাফা ঝট করে চোখ বন্ধ করে ফেল। ধরা গলায় বলল, আমি পরপুরুষের দিকে তাকাই না গি। সাফার মুখে পরপুরুষ শব্দটা শুনে সাহিত্যের ধৈর্যচ্যুতি ঘটল। সে রাগে সাফার চুলগুলো মুঠো করে ধরতেই সাফা যন্ত্রণায় কুকুরে উঠে বলল, উহ ভাইয়া, লাগছে তো আমার। লাগছে তো আমারও। সাহিত্যের কণ্ঠে আগ্নেয়গিরির তপ্ত লাভা। পরপুরুষকে অর্ধনগ্ন দেখে এসে এখন নিজের হালাল স্বামীকেই পরপুরুষ বানাচ্ছিস? অনেক সহ্য করেছি সাফা, আর না। চোখ খোল, তাকিয়ে দেখ এই সাহিত্য শেখকে গু। সাফা বাধ্য হয়ে চোখ খুল। কয়েক মুহূর্তের জন্য তার দৃষ্টি থমকে গেল সাহিত্যের পৌরুষদীপ্ত অবয়বের দিকে তাকিয়ে। সাহিত্য গর্জে উঠে বলল, ভাইয়ার থেকে আমি কোনো অংশে কম? বল। আজ তোকে জবাব দিতেই হবে। আমি থাকতে কেন তোকে অন্যের দিকে তাকাতে হয়? সাফা এবারও মিনমিন করে সেই পুরনো সুর তুল, আমি কাব্য ভাইকে ভালোবাসি। কথাটা শেষ হওয়ার আগেই একটা তীব্র থাপ্পড় গিয়ে পড়ল সাফার নরম গালে। স্তব্ধ ঘরে সেই আওয়াজটা যেন প্রতিধ্বনিত হতে লাগল। সাফা কান্নায় ভেঙে পড়ল। সাহিত্য আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ব্যালকনিতে চলে গেল। বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সে নিজের অস্থিরতাকে প্রশমিত করার চেষ্টা করল। অনেকক্ষণ পর যখন রুমে ফিরল, দেখল সাফা তখনও কাঁদছে। সাফার চোখের জল ফ্লোর না ভেজালেও সাহিত্যের কলিজা যেন চুরমার করে দিচ্ছিল। সাফাকে আঘাত করার অনুশোচনা তাকে কুরে কুরে খেতে লাগল। সাহিত্য নিঃশব্দে এগিয়ে গিয়ে সাফার হাতের বাঁধন খুলে দিল। সাফা মুক্ত হতেই টলতে টলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ফিরে এল। দেখল সাহিত্য বিছানায় গা এলিয়ে দিয়েছে। সাফা আবারও চিৎকার করে উঠল, ওই খেক শিয়াল! এই বিছানায় কেন? যাও, বাইরে গিয়ে ঘুমাও। সাহিত্য এবার আর চুপ থাকল না। এক হ্যাচকা টানে সাফাকে নিজের বুকের উপর আছড়ে ফেলে গম্ভীর গলায় বলল, চুপ থাক বয়রার বাচ্চা। বিয়ের পর কোনোদিন শুনেছিস স্বামী তার স্ত্রীকে ছাড়া আলাদা ঘুমিয়েছে? সাফা শরীরের সমস্ত শক্তি দিয়ে মুক্তি পেতে চাইল, অন্যরা না ঘুমালেও তুমি ঘুমাবে। তুমি শুধু আমার খালাতো ভাই, এর বেশি কিছু নও। খালাতো ভাই শব্দটা শোনামাত্র সাহিত্যের ভেতরে জমে থাকা 10 বছরের অভিমান আর অধিকারবোধের আগ্নেয়গিরি ফেটে পড়ল। সাফার কথা শেষ হওয়ার আগেই সাহিত্য তার জীবনের প্রথম চুমু খেল তার আজন্ম কাঙ্ক্ষিত নারীকে। সেই স্পর্শে কোনো কোমলতা ছিল না, ছিল দীর্ঘ বছরের অবহেলা, যন্ত্রণা আর না পাওয়ার তীব্র হাহাকার। সেই এক চুমুতেই সাফার ঠোঁট কেটে রক্ত বের হতে লাগল। তীব্র ব্যথায় সাফা কেঁদে উঠল। সাহিত্য সাফাকে নিজের সাথে পাথরের মতো শক্ত করে মিশিয়ে নিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করে বলল, আজ না শুধু সাফা, জীবনের প্রতিটি রাত তোকে আমার সাথেই কাটাতে হবে। ভুলে যাস না, আমাদের বংশে ডিভোর্স বলে কিছু নেই। তাই আমায় ছেড়ে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। বিয়ে যখন করেছি তখন স্বামীর পূর্ণ অধিকার না নিয়ে আমি তোকে ছাড়ছি না। সাফার আগে ফুঁসতে ফুঁসতে বলল, জোর করে স্বামী হওয়া যায় না সাহিত্য ভাইয়া। এটা অর্জন করে নিতে হয়। সাহিত্য এক চিলতে বাঁকা হেসে জবাব দিল, একবার শুধু অধিকার দিয়েই দেখ, তখন সাহিত্য ছাড়া অন্য কোনো পুরুষের নাম নিতেও তোর রুহ কেঁপে উঠবে গু। সাফার সব প্রতিবাদ, সব চেষ্টা ব্যর্থ হল। সাহিত্য তাকে লোহার শিকলের মতো দুর্ভেদ্য বন্ধনে নিজের বুকের মাঝে পিষ্ট করে চোখ বুঝল। সাফা হাজার চেষ্টা করেও সেই আলিঙ্গন থেকে মুক্তি পেল না। একরাশ ঘৃণা আর দীর্ঘশ্বাস নিয়ে সে পড়ে রইল সাহিত্যের সেই প্রশস্ত বুকের উপর, যেখানে একটা হৃৎপিণ্ড দীর্ঘ 10টা বছর ধরে শুধু তার নামেই স্পন্দিত হচ্ছিল। মিথি অনেকক্ষণ ধরে মুখ ফুলিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। কাব্য আর সহ্য করতে না পেরে এক ধমক দিয়ে বলল, এ মেয়ে, তোমার সমস্যা কি? কাঁদছ কেন অকারণ? মিথি এবার ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠল, কাঁদব না তো কি করব? দুনিয়ার কোনো ইতিহাসে শুনেছেন বাসর রাতে জামাই বুকে পড়তে বসায়? রিসেপশনের দিন পড়তে বসিনি বলে খাট থেকে ফেলে দেয়? আর মানুষ হানিমুনে আসে রোমান্স করতে, আপনি লাগেজে করে ফিজিক্স বই নিয়ে এসেছেন? কাব্য খুব কষ্টে হাসি চেপে গম্ভীর হয়ে বলল, না, শুনিনি। তবে কেউ যা না করেছে তা আমি করব। এখন ওসব কথা বাদ দিয়ে পড়তে বসো। মিথি অগত্যা ফ্লোরে বসে মনে মনে বিড়বিড় করল, ইস,
তামিম সরকারের মতো একটা জামাই যদি নসিবে জুট, যে বলতো শিক্ষা বোর্ড বোম মেরে উড়িয়ে দেবে, কিন্তু কপালে এই শেখ হাসিনা আম্মার দৌলতে ডিপজল জুটে গেছে। মিথি বিরস মুখে ফিজিক্সের কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায় পড়তে শুরু করল। ঠিক 5 মিনিট পরেই মুখ গোমরা করে বলল, স্যার, আজ না পড়লে হয় না? আমার কেন জানি খুব বমি বমি পাচ্ছে। কাব্য বাঁকা হেসে বলল, বমি বমি কেন পাচ্ছে? আমি তো এখানে একদম নিষ্পাপ। তুমিই তো কয়েকবার আমায় সিডিউস করে আমার ঠোঁটের ভার্জিনিটি কেড়ে নিয়েছ, শয়তান বু। মিথি কানে হাত দিয়ে আটকে উঠল, আস্তাগফিরুল্লাহ। স্যার, আপনি আমার পিতা সমতুল্য। আর পিতা সমতুল্য স্যারের ঠোঁটের দিকে আমি কসমিনকালেও কুদৃষ্টি দিই না। বর্জর একবার দুবার বাঁকা চোখে তাকিয়েছি। সত্যি বলছি, আপনার কসম। কাব্য এবার আসমানের দিকে হাত তুলে আর্তনাদ করল, ইয়া মাবুদ। এ কোনো বালের বু কপালে জুটল। একটু রোমান্টিক মুডে গেলেই পিতা সমতুল্য বলে লাথি দিয়ে মুডটা ইন্নালিল্লাহ করে দেয়। মাবুদ, এমন বুঝেন আমার জানাশোনা কোনো শত্রুর কপালেও না জোটে। মিথি অত্যন্ত বিনয়ের সাথে অমায়িক হেসে বলল, আমিন স্যার। কাব্য চোখ গরম করতেই মিথি আবার পড়ার ভান শুরু করল। টানা 2 ঘণ্টা পড়ার পর কাব্য দেখল মিথি বইয়ের উপরেই মাথা রেখে ঘুমে ঢলে পড়ছে। সে মুচকি হেসে মিথিকে পাজাকোলা করে কোলে তুলে আলতো করে বিছানায় শুইয়ে দিল। নিজেও পাশে গা এলিয়ে দিল। কাব্য শোয়ামাত্রই মিথি ঘুমের ঘোরে গুটিসুটি মেরে কাব্যর বুকের কাছে চলে এল। তার ছোট্ট নাকের ডগাটা কাব্যর বুকে ঘষতে লাগল। কাব্য দীর্ঘশ্বাস ফেলে গভীর মমতায় মিথির কপালে একটা চুমু এঁকে দিল। সারাদিনের শাসন আর খুনসুটির শেষে এই নিস্তব্ধ রাতে কাব্য অনুভব করল, এই পাগলিটাকে ছাড়া তার জীবনটা সত্যিই অপূর্ণ। সে মিথির শরীরের স্নিগ্ধ ঘ্রাণ নিতে নিতে একসময় ঘুমের নেশায় তলিয়ে গেল। সকাল 7টা। সাহিত্যের ফোনে বারবার কল দিয়েও কেউ রিসিভ না করায় এবার কাব্যর ফোনে কল এল। কাব্যর ফোন বাজতেই গভীর ঘুম ভেঙে গেল। পাশে মিথি তখনও বিড়ালছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে। কাব্য ফোন কানে তুলতেই ওপাশ থেকে খালেদা বেগমের কান্নার আওয়াজ এল। আব্বা, তোমার বাপে এসব কি বলছে? সাহিত্য নাকি বিয়ে করেছে? সত্যি বল আব্বাগু। কাব্যর কাঁচা ঘুম ছুটে গেল। সে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ মা, সাহিত্য বিয়ে করেছে। আসলে পরিস্থিতিটা। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ওপাশে খালেদা বেগম জ্ঞান হারিয়ে ফেললেন। বাড়িতে কান্নাকাটির শোরগোল পড়ে গেল। কবিতা তার মাকে সামলাতে হিমশিম খাচ্ছিল। ইলিয়াস শেখ ফোন তুলে গম্ভীর মুখে বললেন, তোর মা অজ্ঞান হয়ে গেছে, পরে কথা বলছি গু। খালেদা বেগমের চোখে মুখে পানির ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানো হল। জ্ঞান ফিরতেই তিনি সাহিত্য বলে চিৎকার করে ডুকরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতেই বললেন, সব ওই হাসিনার মেয়ের জন্য হয়েছে। ওর পা পড়ার পর থেকেই আমার সংসারে অশান্তি শুরু হয়েছে গি। ইলিয়াস শেখ এবার রেগে বললেন, তোমার ছেলে পরিস্থিতির চাপে পড়ে সাফাকে বিয়ে করেছে, এতে মিথিমার দোষ কোথায়? খালেদা বেগম চিৎকার করে বললেন, ওই মেয়ে আসার পর থেকেই আমার সাজানো বাগান ছারখার হয়ে যাচ্ছে। আমার ছোট ছেলের জীবনটাও শেষ হল। কবিতা পাশ থেকে বলল, মা, তুমি এ যুগের মানুষ হয়েও এসব মান্দাতা আমলের বিশ্বাস বুকে পুষে আছো। এখানে মিথি ভাবির তো কোনো দোষ নেই। খালেদা বেগম এবার আরও ক্ষেপে গিয়ে বললেন, তুই চুপ থাক। দোষ তো ওই 2 টাকার মেয়রের। সে নিজে আগে আমার আব্বার জীবন বিষিয়ে দিয়েছে ওই আপনাকে ঘরে এনে, আর এখন ওর পা পড়তে না পড়তেই আমার ছোট ছেলের কপাল পুড়ল। ইলিয়াস শেখ হেসে উত্তর দিলেন, আরে, তোমার তো আজ খুশির দিন হওয়া উচিত। বোনের মেয়েকে বড় ছেলের বউ বানাতে পারোনি বলে কত আফসোস করেছিলে। দেখো, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। বড় ছেলের বউ না হলেও তোমার সেই বয়রা বোনের মেয়েই এখন ছোট ছেলের বউ। সবই কপালের লিখন বুঝলে বিরোধীপক্ষ নেত্রী, কথাটি বলে তিনি গটক করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। খালেদা বেগম এবার কান্নায় ভেঙে পড়ে কবিতাকে জড়িয়ে ধরে বললেন, বড় পোলায় বিয়া করল তার ছিঁড়া, আর ছোট পোলায় বিয়া করল বয়রা। কবিতা আম্মা, তুমি ও দেখো কোনো কানা ল্যাংদা খুঁজে পাও কিনা। কবিতা ফিক করে হেসে মনে মনে বলল, মা, তুমি তো শুধু ওদেরটা দেখছ। তোমার মেয়ে যে তার বান্ধবীর ডিভোর্সি ভাইকে ভালোবেসে মনে মনে বাসর পর্যন্ত করে ফেলেছে, সেটা জানলে তো নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। শুধু একটু শরম পাই দেখে মুখ ফুটে বলতে পারছি না। বাস্তবে কবিতা নিজেকে সামলে নিয়ে তার মাকে সান্ত্বনা দিতে লাগল। সকালবেলা রিসোর্ট জুড়ে সাজ সাজ রব। ম্যানেজার নিজে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছেন। মিথি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করতেই জানতে পারল, রিসোর্টের মালিক নিজে আজ আসছেন।
ঠিক তখনই একটি দামি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন সুদর্শন এক পুরুষ, আয়মান সাদিক। তার ঠোঁটের কোণায় এক মায়াবী হাসি। মিথি কয়েক মুহূর্ত সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে হঠাৎ নিজের ভুল বুঝতে পারল। আস্তাগফিরুল্লাহ বলে দ্রুত চোখ সরিয়ে নিল সে। মনে মনে নিজেকে শাসন করল, পরপুরুষের দিকে এভাবে তাকানো তাকে একদম মানায় না। আয়মান আর ম্যানেজারের কথা বলার মাঝেই কাব্য সেখানে এসে উপস্থিত হল। আয়মান যখন মিথির পরিচয় জানতে চেয়ে হাত বাড়িয়ে দিল, তখন মিথি হ্যান্ডশেক করার আগেই কাব্য শক্ত হাতে আয়মানের হাত চেপে ধরল। কাব্য গম্ভীর গলায় বলল, আমি কাব্য শেখ, আর ইনি আমার মিসেস। আয়মান বাঁকা হেসে বলল, ওহ, তোর বউ? কাব্য দাঁত চেপে জবাব দিল, এক কথা কয়বার বলতে হয়? কানে শুনিসনি? তাদের কথা শুনে মিথি বুঝতে পারল, এরা একে অপরের পূর্বপরিচিত এবং এই পরিচয়ের পেছনে কোনো বিশেষ ইতিহাস আছে। আয়মান মিথির দিকে তাকিয়ে রসিকতা করে বলল, মিথি, আপনাকে দেখে সত্যি বিবাহিত মনে হয় না। এখনও মুখে বাচ্চার আভা ফুটে ওঠে কি? আয়মানের এই কথা কাব্যের সহ্যসীমা ছাড়িয়ে গেল। সে মিথির হাত শক্ত করে ধরে দাঁত পিষে বলল, বউ, রুমে চলো, আজ তোমাকে এমন এক স্পেশাল ট্যাটু ডিজাইন করে দেব যে কেউ আর অবিবাহিত ভেবে চোখের মাথা খাওয়ার সাহস পাবে না। মিথি কাব্যের এমন লাগামছাড়া কথায় লজ্জায় একদম কুঁকড়ে গেল। কাব্য যখন রাগের চোটে মিথিকে টেনে রুমের দিকে নিয়ে যেতে চাইল, ঠিক তখনই ঘটল অভাবনীয় ঘটনা। কাব্য মিথির ডান হাত ধরে টানছিল, আর হঠাৎ আয়মান মিথির বাম হাতটা খপ করে ধরে ফেল। পুরো চত্বরে এক নিস্তব্ধতা নেমে এল। দুই বন্ধুর মাঝখানে এক অসহায় মিথি। কাব্যকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকতে দেখে আয়মান শান্তভাবে হেসে বলল, আরে, ভাবির মুখ প্রথম দেখলাম, কিছু না দিয়ে হয় না? তাই হাত ধরেছি কি? মিথি কাব্যের মুখ দেখে ভয়ে ঢোক গিল। সে জানে কাব্যের এই শান্ত রূপের আড়ালে তুফান বইছে। আয়মান রিসোর্টের ঝুড়ি থেকে একটা টকটকে লাল গোলাপ তুলে মিথির দিকে বাড়িয়ে ধরল। কাব্য মনে মনে বলে উঠল, ওই গোলাপ যদি তুই মিথিকে দিস, তবে ওটা তোর কানে গুজে দিয়ে তোর কানের পর্দা ফাটিয়ে দেব। মিথি কাব্যের চেহারার তাকালো আর আবারও মনে মনে বলল, এই ফুল একবার খালি ধর, তারপর তোকে জ্যান্ত কবর দিয়ে এই সিলেটেই মিলাদ মাহফিল সেরে বাড়ি যাব। পরিস্থিতি সামলাতে মিথি একটু হেসে আয়মানকে সোজাসুজি বলে দিল, সরি ভাইয়া, আমার পার্সোনাল বেড়া আছে। আমার পার্সোনাল বেড়া ব্যতীত অন্য কারো কাছে ফুল তো দূরে থাক, কাটা নিতেও আমার শরম করে। মিথির এই উত্তরে কাব্যের উত্তপ্ত মস্তিষ্ক মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে এক বিজয়ী হাসি নিয়ে আয়মানের দিকে তাকাল। আয়মান কিছুটা অপ্রস্তুত হয়ে ম্লান হেসে বলল, বাহ, খুব ভালো করেই বুকে জামাই পাগল বানিয়েছিস তো। কাব্য দর্পের সাথে জবাব দিল, আমি কাব্য শেখি এমন যে আমার প্রেমে পাগল না হয়ে কারও রেহাই নেই। এই বলে সে মিথিকে টেনে নিজের রুমের দিকে হাঁটা দিল। যাওয়ার সময় কাব্যের চোখে মুখে যে গর্ব ছিল, তা দেখে আয়মান কেবল অবাক হয়ে তাকিয়ে রইল। রুমের দিকে হেঁটে যাওয়ার সময় আবারও ফোন বেজে উঠল। ওপাশে খালেদা বেগম। তিনি কড়া গলায় বললেন, কালকের মধ্যে যেন সবাই বাড়ি চলে আসে। আর কোনো কথা শুনতে চাই না গি। কাব্য মিনমিন করে বলল, মা, কিন্তু আমরা তো আরও কয়েকদিন থাক বলে এসেছি। খালেদা বেগম ধমক দিয়ে বললেন, আমি যা বলেছি তার যেন অন্যথা না হয়। কল কাটতেই মিথির মুখ চুপসে গেল। সে তো আরও কয়েকদিন পাহাড় ঝরনা দেখতে চেয়েছিল। দুপুরে যখন সবাই খাবার টেবিলে বসেছে, তখন হঠাৎ করেই সাফা অস্বস্তি বোধ করতে লাগল। প্রথমে গলা চুলকাতে শুরু করল, তারপর দুই হাত দিয়ে গাল আর কোমর। সাহিত্য সাফাকে থামতে বললেও সাফার অবস্থা করুন। অন্যান্য টেবিলের গেস্টরা অবাক হয়ে তাকাচ্ছে। সাফার কান্না পাচ্ছে, কিন্তু চুলকানির চোটে সে নিজের হাতকে কন্ট্রোল করতে পারছে না। কাব্য আর সাহিত্য বুঝতে পারল এসব কার কাণ্ড। তারা সাফাকে দ্রুত রুমে নিয়ে গেল। এদিকে মিথি আয়েশ করে গরুর মাংস চিবোতে চিবোতে ভাবছে নিজের পরিকল্পনার কথা। আসলে মিথি রিসোর্টের এক স্টাফকে টাকার লোভ দেখিয়ে জংলি এক গাছের গুড়া নিয়ে এসেছে। সেই স্টাফ আগেই সাবধান করেছিল, ম্যাডাম, এই গাছের এমন গুণ যে গ্লাভস ছাড়া ধরলেও চুলকাতে চুলকাতে জায়গাজমি বিক্রি করতে হবে। মিথি কাব্যর পকেট থেকে কৌশলে ৫,০০০ টাকা সরিয়ে সেই স্টাফকে দিয়ে গুঁড়াগুলো সংগ্রহ করেছিল। তারপর খুব সহজেই সাফার পোশাকের সাথে সেই গুঁড়া মিশিয়ে দিয়েছিল। সাফার এই দশা দেখে মিথির মনে এখন এক পৈশাচিক আনন্দ হচ্ছে, হবে নাই বা কেন? তার পার্সোনাল বেডার দিকে নজর দেওয়ার ফল তো হাতে নাতেই পেতে হবে। এদিকে কাব্য রেগে গিয়েছে মিথির করা কাণ্ডে। রাস্তার এক কোণে দাঁড়িয়ে কবিতা আপন মনে গেয়ে চলেছে। বুক চিনচিন করছে, হায়, মন তোমায় কাছে চাই।
আমার দুজনেরই প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় কবিতা গান থামিয়ে পাশে থাকা বান্ধবী তৃষার দিকে তাকিয়ে হাসল। ঠিক তখনই বজ্রপাতের মতো সামনে এসে দাঁড়াল তাসিম। তার চোখে মুখে বিরক্তি আর রাগ স্পষ্ট। তাসিম কবিতার মুখোমুখি দাঁড়িয়ে কর্কশ স্বরে বলল, এ নিয়ে কয়জন হলো কবিতা? কবিতা যেন আকাশ থেকে পড়ল। অনেকক্ষণ আঙুল গুনে হিসেব কষে সে দাঁত বের করে হাসল, এখন পর্যন্ত কাউন্টারে শুধু আপনিই আছেন তাসিম। তাসিম এবার সত্যি রেগে গেল, থাপ্পড় চেনো বেয়াদব মেয়ে? লজ্জা করে না এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পুরুষদের টিজ করতে? কবিতা মোটেও দমে যাওয়ার পাত্রী নয়। সে কাঁধ নাচিয়ে বলল, দেখুন তাসিম সাহেব, পুরুষদের কখন টিজ করলাম? আমি তো শুধু এক পুরুষকে টিজ করছি, আর মেয়েদের টিজ করলে পুলিশ ধরে, আইনকানুন কত কি আছে। কিন্তু আমি তো পুরুষকে টিজ করছি, সেক্ষেত্রে নো বিচার। উল্টো আপনার খুশি হওয়া উচিত যে আমার মতো কিউট একটা মেয়ে আপনার পেছনে লেগেছে। তাসিম ধমক দিয়ে বলল, অসভ্য মেয়ে, তোমার বড় ভাইয়ের চেয়েও আমি 1 বছরের বড়। আর তুমি আমাকে নির্লজ্জের মতো নাম ধরে ডাকো? একটু তো নিজের মধ্যে লজ্জা রাখো। কবিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, লজ্জা পেলে কি আর আপনাকে পাব? তবে তো আমি সকাল সন্ধ্যা লজ্জা পেতে রাজি। শুধু আপনি রাজি থাকলেই হয় গি। তাসিম এবার চরম বিরক্ত হয়ে বলল, ডিসকাস্টিং, বেয়াদব, বেহায়া মেয়ে একটা। দাঁড়াও, তোমার ভাইকে আজই সব বলছি গি। কবিতা খিলখিল করে হেসে উঠল। প্লিজ তাসিম, দ্রুত গিয়ে ভাইয়াকে বলে আমাদের 4 হাত এক করার ব্যবস্থা করুন। বিশ্বাস করেন, জামাই ছাড়া দিনরাত 24 ঘণ্টা কাটানো বড়ই কষ্টের ব্যাপার। তাসিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। রাগে গজগজ করতে করতে হনহনিয়ে চলে গেল। কবিতা সেদিকে তাকিয়ে তৃষাকে বলল, দেখলি, রাগলে লোকটাকে আরও বেশি হট লাগে। তাসিম গজগজ করতে করতে বাসায় ফিরল। তুষি চকলেটের জন্য হাত বাড়াতে ভাইয়ের কাছে গিয়েছিল, কিন্তু তাসিমের রাগের পারদ তখন তুঙ্গে। তুষি হাত বাড়াতেই তাসিম সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল তুষির গালে। গম্ভীর কণ্ঠে তাসিম বলল, আর যদি ওই ডিসকাস্টিং, অসভ্য, বেহাজা আর নির্লজ্জ মেয়ের সাথে তোকে চলতে দেখি, তবে ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখব। একদম সাবধান করে দিলাম গে। তুষি গালে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, বালগুলা। রাস্তাঘাটে কথা কাটাকাটি করবে ওনারা, আর তার রিজ্যাকশন সহ্য করতে হবে এই নিরীহ নিষ্পাপ অবলা প্রাণীকে। যতদিন কবিতা তাসিম ভাইকে জ্বালিয়েছে ততদিন থাপ্পড় খেতে হয়েছে আমাকেই। তাসিম চলে যেতেই তুষি রাগে দুঃখে কবিতাকে কল দিল। ওরে বোন, আজ আবার কোনো আকামকুকাম করে এসেছিস যে তাসিম ভাই আমার গাল ফাটিয়ে লাল করে ব্লাশন বানিয়ে দিয়েছে? কবিতা ফোনের উপাশে আয়েশি ভঙ্গিতে বসে ভাবলেশহীনভাবে বলল, বেশি কিছু না রে। একটু রাস্তায় টিজ করেছিলাম, তাতেই জাহাপনার রাগ সপ্তম আকাশে চড়ে বসেছে। হা হা হা। তুষি তাজ্জব হয়ে বলল, নাউজুবিল্লাহ। মেয়ে হয়ে তুই একটা আস্ত ছেলেকে টিজ করিস? তোর লজ্জা করল না? কবিতা হেসে উত্তর দিল, লজ্জাশীল নারী খুব সুন্দরী হয় ঠিকই, তবে প্রেমিক পুরুষের কাছে নির্লজ্জ হওয়াটা গর্বের ব্যাপার। বুঝলি? তুষি এবার একটু সিরিয়াস হয়ে বলল, তুই কি পাগল হয়েছিস? জানিস তো তাসিম ভাই ডিভোর্সি। উনি এখন কোনো মেয়েকেই বিশ্বাস করেন না গিয়ে। কবিতা এবার রেগে আগুন হয়ে বলল, বালের ডিভোর্সি? বাসর রাতেই যার বউ অন্য কারো সাথে পালায়, ওটা আবার কিসের বিয়ে? তোর ভাই এখনও আমার জন্য একদম ইনটেক আছে। তোর ভাইকে বলিস মরা পোলা নিয়ে কাজতে না। আমি ওনার জীবনে জকেরের মতো লেগে আছি যে ওনার পালানোর কোনো সাধ্য থাকবে না। বলেই কবিতা খটাস করে ফোন কেটে দিল। তার চোখে এখন তাসিমকে জয় করার এক নেশা। ওদিকে তুষি নিজের গালে হাত বুলিয়ে ভাবল, কবিতার কপালে তাসিম জুটুক বা না জুটুক, তার গাল যে এবার আস্ত থাকবে না সেটা নিশ্চিত। সাফার অবস্থা এখন কেরোসিন। সার শরীর চুলকাতে চুলকাতে সে লাল করে ফেলেছে। ফর্সা শরীরে এখন লালচে চাকা চাকা দাগ। সাহিত্য বিরক্তি নিয়ে বলল, ওরে চুলকানির রানী, জলদি গিয়ে শাওয়ার নে কি। সাফা কাঁদতে কাঁদতে ঘাড় চুলকাতে লাগল, সব ওই বজ্জাত মিথির কাজ। আহ, পিঠটা কেমন যেন করছে। সাহিত্য ভাইয়া, একটু পিঠটা চুলকিয়ে দেবে প্লিজ। সাহিত্য চোখ কপালে তুলে ধমক দিয়ে উঠল, নির্লজ্জ মেয়ে। আমার মতো দুধের বাচ্চাকে পরনারী স্পর্শ করতে বলিস? তোর শরম করে না? সাফা ঝাড়ি দিয়ে বলল, ধুরো বাল। আমি তোর হবু বউ, পরনারী না। জলদি চুলকিয়ে দে। সাহিত্য এবার আরও জোরে ধমক দিয়ে তাকে বাথরুমে পাঠিয়ে দিল।
সাফা দরজা লাগাতেই সাহিত্য বুক চিরে এক দীর্ঘশ্বাস ছাড়ল। আউচ! আর একটু হলেই আমারে চুলকানি ধরত। মিথি যে কি ভয়ানক কাণ্ড বাঁধিয়েছে আল্লাহ মালুম। এদিকে রিসোর্টে মিথি সবেমাত্র হাতমুখ মুছে রুমে ঢুকেছে। অমনি পেছনের দিক থেকে এক লাঠির বাড়ি। মিথি এক করে লাফিয়ে উঠল। সামনে কাব্য যমদূতের মতো দাঁড়িয়ে, হাতে একটা লাঠি। কাব্য গম্ভীর গলায় বলল, এ ফাজিল মেয়ে, সত্যি করে বলো ওর সাফার শরীরে কি দিয়েছ? না হলে আজ নিম গাছের ডাল দিয়ে পিটিয়ে তোমার ঘাড়ের উপর বসা ভূত 1 মিনিটে নামাব। মিথি এবার শুরু করল তার মোক্ষম অস্ত্র, চিৎকার দিয়ে ভে ভে করে কান্না। কাব্য এবার বিরক্ত হয়ে গর্জে উঠল, চুপ! আর একবার চিৎকার করলে এমন থাপ্পড় মারব যে দাঁতের মাড়ি সহ কেঁপে যাবে। মিথি মুহূর্তেই চুপ হয়ে গেল, তবে গুনগুন করে ফোঁপানো থামাল না। সে কাব্যের একদম ঘেঁষে গিয়ে দাঁড়াল। কাব্য ভাবল হয়তো মেয়েটা ভয় পেয়েছে। কিন্তু পরক্ষণেই মিথি যা করল তা দেখে কাব্যের আত্মা কেঁপে উঠল। মিথি তার 2 নাকের সব শুদ্ধ পানি শ্লেষ্মা কাব্যের সুন্দর নীল রঙের শার্টে লেপ্টে দিয়ে এক দৌড়ে বাইরের দিকে পালাল। কাব্য নিজের শার্টের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর উপরের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, ইয়া মাবুদ! তোমার এই বিশাল দুনিয়ায় আমার নসিবে দেওয়ার জন্য আর কোনো পাবনা বাসি পাওনি? ওরেই দিতে হল। বলেই কাব্য শার্টের হাতা গুটিয়ে দৌড় লাগাল মিথির পেছনে। দাঁড়া, আজ তোরে ধরলে একদম থাপড়িয়ে বয়রা বানিয়ে ছাড়ব। মিথি প্রাণভয়ে ছুটতে ছুটতে আবারও সেই দুর্ভাগা ম্যানেজারের দেখা পেল। এক লাফে ম্যানেজারের পেছনে লুকিয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে বলল, আঙ্কেল, এবারের যাত্রায় বাঁচান, পেছনে কুত্তা তাড়া করছে। ম্যানেজার আকাশ থেকে পড়ে বলল, ম্যাডাম, কি বলছেন এসব? আমাদের রিসোর্টে কোনো প্রাণী নিয়ে ঢোকা তো করা নিষেধ। মিথি এবার খেকিয়ে উঠে বলল, ধুর মিয়া, এডা আমার জামাই। ঠিক তখনই কাব্য হাতে লাঠি নিয়ে এসে হাজির। দাঁত কিরমির করে বলল, ম্যানেজার সাহেব, আপনি সরুন তো, আজ ওর হাড় দিয়ে আমি ডুগডুগি বাজাবো গু। ম্যানেজার ভয়ে সরে যেতে চাইলে মিথি তাকে খপ করে ধরে ফেল, এই যে ম্যানেজার, আপনি বাংলার সচেতন নাগরিক হয়ে আমার মতো দুগ্ধপোষ্য বাচ্চাকে এই এনাকোন্ডার সামনে রেখে যাবেন? আপনার কি মনে মায়া নেই? ম্যানেজার এবার এমন এক চিপায় পড়ল যে চিপা সম্ভবত এই দুনিয়ায় এখনও সৃষ্টি হয়নি। সে করুণ মুখে কাচুমাচু করে বলল, স্যার ম্যাডাম, আপনাদের পা ধরি, আপনারা কবে যাবেন শুধু সেই তারিখটা আমাকে একটু দয়া করে বলবেন কি? মিথি এবার ম্যানেজারের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলল, আপনার সাহস তো কম না। জানেন আমি কার পুত্রবধূ? আমার শ্বশুর এই শহরের মেয়র, আর আমার জামাই স্বয়ং স্যার। আপনি আমাদের বলছেন আমরা কবে যাব? ম্যানেজার কেঁদে দেওয়ার মতো অবস্থা করে বলল, ম্যাডাম, ভুল বুঝবেন না। আপনারা ঝগড়া করেন ঠিক আছে, কিন্তু প্রত্যেকবার বলির পাঠা আমাকেই হতে হয়। আমার জানটা তো আর সয় না। কাব্য আর কথা বাড়ানোর সুযোগ দিল না। সে ঝপ করে এগিয়ে এসে মিথির কানটা পাকড়াও করল। কান মুচড়ে ধরে গম্ভীর গলায় বলল, তোর মেয়রের পাওয়ার আমি এখন দেখাচ্ছি। এক্ষুনি আমার সাথে সাফার কাছে যাবি আর ক্ষমা চাইবি, নয়তো এমনভাবে কান মুচড়াব যে ভাববি কান চিলে নিয়ে গেছে। মিথি কানে হাত দিয়ে ব্যথায় গি আগি করে ককিয়ে উঠল। কাব্যের চোখের রাগী চাহনি দেখে সে বুঝতে পারল, আজ আর কোনো ফাঁকিবাজি চলবে না। মাস্টারের চাবুক আর শাসন যেন মিথিকে এক মুহূর্তেই শান্ত করে দিল। সাফা শাওয়ার নেওয়ার পর চুলকানি কিছুটা কমলেও ফর্সা শরীরে এখনও লালচে ফোলা দাগগুলো স্পষ্ট। কাব্য মিথির হাত শক্ত করে ধরে সাফার রুমে ঢুকল। সোফায় বসে সাহিত্য তখন নিবিষ্ট মনে গেম খেলায় ব্যস্ত। কাব্য সাহিত্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সাফা কেমন আছে এখন? আগের চেয়ে ভালো। মিথি দরজায় দাঁড়িয়ে সাফার এই দশা দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পেল। মুখ ঝামটা দিয়ে বিড়বিড় করল, কেমন লাগে পেতনি? এবার বুঝবি মজা। কাব্য মিথির দিকে কটমট করে তাকাতেই মিথি লাজশরমের মাথা খেয়ে বলে উঠল, স্যার, সবার সামনে এভাবে রোমান্টিক চোখে তাকান কেন? এর জন্য তো আলাদা রুম আছেই। মিথির এমন নির্লজ্জ কথা শুনে সাহিত্য গেম থামিয়ে কেসে উঠল আর হা করে তাকিয়ে রইল। কাব্য এবার নিয়ন্ত্রণ হারিয়ে এক বিক ধমক দিল, স্টুপিড! সেই ধমকে মনে হল পুরো রিসোর্ট যেন কেঁপে উঠল। মিথি এবার একটু দমে গিয়ে মিনমিন করে বলল, সরি স্যার। সাফা এবার সুযোগ বুঝে তিলকে তাল করল। কাব্যকে উদ্দেশ্য করে বলল, কাব্য ভাই, এর জন্যই বলে বাচ্চা মেয়েকে বিয়ে করতে নেই। কখন কি আবোলতাবোল বলে ফেলে তার ঠিক নেই। তুমি যদি তখন আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে, তবে আজ এমন লজ্জায় পড়তে হতো না। সাফার কথা শুনে সাহিত্য রাগে ফুঁসতে লাগল।
কিন্তু কাব্য কিছু বলার আগেই মিথি রণমূর্তি ধারণ করল। কাব্যের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সাফার দিকে তেড়ে গেল সে। ওরে আমার ডাইনি রে, এত কুটকচালি করে বিয়ে দিলাম, এরপরও আমার জামাইরে তোর এত ভালো লাগে কেন? আমার এই কালা জামাইয়ের এক্সট্রা কি আছে যা সাহিত্য ভাইয়ের নাই? মিথি এবার রাগের মাথায় সব ফাঁস করে দিল। দেখ ডাইনি, এবার তো আলকুশি পাতার গুঁড়া লোশনে মিশিয়ে তোকে পাগল করেছি। পরের বার কি করব তা আমি নিজেও জানি না। মিথির এই কথা শুনে সাফা, কাব্য আর সাহিত্যের কানের ভেতর জেন্স পাটে থাপ্পড় পড়ল। সবার মাথায় তখন ভো ভো শব্দ হচ্ছে। মিথি গজগজ করতে করতে সোফায় গিয়ে ধপাস করে বসল। সাহিত্য এবার থতমত খেয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল, মিথি বোন আমার, কি কুটকচালি করে আমাদের বিয়ে দিয়েছ একটু বুঝিয়ে বলবে? মিথি এবার রাগের চোটে একে একে সব চক্রান্তের কথা বলে দিল। সাফা আর সহ্য করতে পারল না। বিছানা ছেড়ে এক লাফে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, অসভ্য মেয়ে! আজ তোর জন্য এই সাহিত্যকে স্বামী হিসেবে দেখতে হচ্ছে? তোর এত বড় সাহস! সাফা যখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মিথিকে থাপ্পড় দিতে চাইল, কাব্য মুহূর্তেই সেই হাত শক্ত করে ধরে ফেল। সাফা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার প্রিয় পুরুষটির দিকে, যার চোখের মণি এখন রাগে অগ্নিশর্মা। সাহিত্য এবার আর চুপ থাকতে পারল না, সে গর্জে উঠে বলল, কি সমস্যা তোর? তুই মিথিকে কোনো সাহসে থাপ্পড় মারতে যাস? ভুলে যাস না ও শেখ বাড়ির বড় বউ। সাফা এবার সাহিত্যের বুকে এক ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, তুমি বুঝবে না আমার কষ্ট। যাকে ভালোবাসি না তার সাথে এক রুমে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। আমি তো শুধু কাব্য ভাইকে ভাগ। সাফা! কাব্যের এক বিকট চিৎকারে ঘরের দেয়ালে প্রতিধ্বনি হল। সবাই কেঁপে উঠল। কাব্য দাঁত কিরমির করে বলল, আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইকে অপমান আর বুকে মারার হিম্মত দ্বিতীয়বার দেখাতে আসবি না। তাহলে ছোট ভাইয়ের বউ ভেবে হয়তো এই হাত দুটো আর আস্ত রাখতে পারব না। কাব্য আর কথা না বাড়িয়ে মিথির হাত ধরে হিড়হিড় করে নিজের রুমে চলে গেল। পেছনে পড়ে রইল এক হিংসার্ত সাফা। সে মনে মনে শপথ নিল, মিথি, আজ যে তোমাকে বাঁচাল, একদিন তার জন্যই তুমি নাকের জলে চোখের জলে কাঁদবে। এই অপমানের শোধ আমি নেবি। শাওয়ার নিয়ে বের হয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছে তাসিম। হঠাৎ ফোনটা বেজে উঠতেই সে রিসিভ করল। ওপাশ থেকে কবিতার কণ্ঠ ভেসে এল, আপনাকে পই পই করে বলেছি রাতে আমার সাথে দুষ্টুমি করবেন না। আপনি ছাড়া দিলে তবে তো আমার ঘুম আসবে। আপনি আমায় একটুও ছাড় দেন না, আমার কি কষ্ট হয় না বুঝি? তাসিম তাজ্জব হয়ে নিজের ফোন চেক করে কর্কশ স্বরে বলল, কিসব ছাইপাশ বলছেন? কে আপনি? কবিতা প্রাণখোলা এক হাসি দিয়ে বলল, আমি তোমার বুকের মাঝে বসবাস করা এক রমণী, যাকে তুমি প্রত্যেকবার স্বপ্নে এসে জ্বালিয়ে যাও। তাসিম ধমক দিয়ে বলল, তুমি এত বেয়াদব কেন কবিতা? সিম কার্ড চেঞ্জ করেও তোমার হাত থেকে রেহাই পাই না, ব্লক করেও শান্তি নেই। তুমি আসলে কি চাও? আমার হাতে থাপ্পড় খেতে? কবিতা হেসে উত্তর দিল, যাকে এত ভালোবাসি তার সিম নম্বর জোগাড় করা কি এমন বড় ব্যাপার? তাসিম এবার চরম বিরক্ত হয়ে বলল, ভালোবাসি শুনতে শুনতে আমি ক্লান্ত। আমি তোমাকে ভালোবাসি না। নীলার ধোঁকা খাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসতে পারব না। আর আমাদের অবস্থানও এক নয়, তুমি একজন মেয়রের মেয়ে আর আমি সাধারণ এক ডিভোর্সি ছোট চাকুরিজীবী। এত কিছু জানার পরও বেহায়ার মতো পেছনে থাকাকে আমি ছোটলোকি বলি। কলটা কেটে দিতেই কবিতার দুচোখ ভিজে এল। সে নিঃশব্দে চোখের জল মুছে মনে মনে বলল, আমি শেখ বাড়ির মেয়ে। ভালোবাসায় পরাস্ত হওয়া আমাদের রক্তে নেই তাসিম সাহেব। আপনার এই পাষাণ মন আমি জয় করেই ছাড়ব। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।